সকাল সকাল ফেলুদার হাতে একটা ভাঁজ করা কাগজ আর কপালে একটা চিন্তার ভাঁজ পড়েছে দেখে তোপসে জিজ্ঞাসা করল, কি ব্যাপার ফেলুদা, কি এত চিন্তা করছো বলো তো? কেউ একজন একটা বেনামি কিন্তু ঠিকানা যুক্ত চিঠি পাঠিয়েছে, সাথে ক্যাশ 4000 টাকা। এর মানেটা ঠিক কি হতে পারে বুঝতে পারছি না, বুঝলি? কথাটা শুনে তোপসের কপালেও আরো একটা চিন্তার ভাঁজ পড়ে গেল। এ তো ভারী আশ্চর্যের ব্যাপারই বটে। দক্ষিণ কলকাতার রজনী সেন রোডের 21 নম্বর বাড়িটা থেকে মটলেনের দূরত্ব খুব একটা বেশি নয়, মাত্র 8 কিলোমিটারের রাস্তার ব্যবধান হবে। গাড়িতে করে গেলে খুব বেশি হলেও 10 মিনিটের বেশি লাগে না। ও, শুরুতেই এই কথা কেন বলছি আগে তোমাদের বলেনি। তোমরা অনেকেই হয়তো জানবে যে দক্ষিণ কলকাতার রজনী সেন রোডের 21 নম্বর বাড়িটা হলো প্রখ্যাত বাঙালি ও অনবদ্য মগজাস্ত্রের অধিকারী প্রদোষচন্দ্র মিত্র বা মিস্টার মিটার অর্থাৎ ফেলু মিত্তিরের বাড়ি, যাকে আমরা এক ডাকে ফেলুদা বলে চিনি। আর যেখানে ফেলুদা থাকবে সেখানে তার খুড়তুতো ভাই তপেশ রঞ্জন মিত্র ওরফে তোপসে বাবু যে থাকবে না, সেটা একেবারেই অকল্পনীয়। বেশ কয়েকদিন আগের কথা, একদিন তোপসে মোহনবাগানে ফুটবল খেলা দেখে বাড়ি ফিরছিল, আর তখন তার সাথে সাক্ষাৎ হয়েছিল একজন অদ্ভুত ধরনের 60 ঊর্ধ্ব বয়সে বৃদ্ধ হলেও লোকটার শরীর বেশ টান টান আর শক্তপোক্ত। লোকটা কথা বলতে খুব ভালোবাসে। তোপসের সাথে বিভিন্ন সামাজিক, অসামাজিক, বৈজ্ঞানিক, কাল্পনিক ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করতে করতে তোপসেরও লোকটাকে বেশ ভালো লেগে গিয়েছিল। তিনি সেকেলের মানুষ হলে হবে কি, বাস্তব জীবনের সম্পর্কে বিশদ জ্ঞান যে তার মধ্যে ছিল সেটা তোপসে ভালো রকমই বুঝতে পেরেছিল। একটা অদ্ভুত ধরনের কায়দায় কথা বলে যেন সবাইকে তার দিকে সম্মোহনের মাধ্যমে আকৃষ্ট করার একটা ক্ষমতা তিনি রাখেন। আর হাতটা দেখে প্রায় আশ্চর্য করে দিয়ে অতীত ভবিষ্যৎ গড় গড় করে এমনভাবে বলে দেন যেগুলো সম্পূর্ণ কাকতালীয়ভাবেই মিলে যায়। তাই সেদিনের পরেও তোপসে বেশ কয়েকবার মটলেনে লোকটার বাড়ি গিয়েছিল। আর সেখানে গিয়ে সে আর একটা অত্যন্ত লোভনীয় জিনিসও আবিষ্কার করেছিল, যার ফলে লোকটার প্রতি তোপসের আকর্ষণটাও পরে আরো অনেক গুণ বেড়ে গিয়েছিল। আর সেই চরম আকর্ষণের বস্তুটি হলো লোকটির অতীত জীবনে ঘটে যাওয়া কিছু চূড়ান্ত ও ভয়ানক অভিজ্ঞতার কাহিনী, যেটা তিনি অত্যন্ত সুকৌশলে তাদের কাছে পরিবেশন করতেন। ও আরেকটা কথা, এখানে তাদের কাছে কথাটা বলার কারণ কি সেটা একটু বলে রাখি। শুধু তোপসেই নয়, তোপসে বাদেও আরো প্রৌঢ়বয়স্ক দুজন ব্যক্তিও গল্পের লোভে মাঝে মাঝেই মটলেনে এসে হাজির হতেন। তাদের নাম তোপসে পরে জেনেছিল। একজন ছিলেন বিভূতি আর অন্যজনের নাম ছিল কিশোরী। নিজের জীবনের অসাধারণ সমস্ত ঘটনাগুলিকে গল্পের ছলে পরিবেশন করা ওই বক্তাকে দেশে ও বিদেশের সকলেই তারানাথ তান্ত্রিক নামে এক ডাকে চিনত। তার কথা তোপসে ফেলুদাকেও একবার বলেছিল, কিন্তু ফেলুদা তাকে তার গোয়েন্দা দৃষ্টিভঙ্গি দিয়ে গম্ভীরভাবে সাবধান করে দিয়েছিল যে ওই ধরনের অনেক সাধুরাই নাকি পলাতক, গুন্ডা আর বদমাশ হয়ে থাকে। পুলিশের হাত থেকে বাঁচতে নাকি ওই রকম সাজ পোশাকে ঘুরে বেড়ায় তারা। কিন্তু এতদিনের মেলামেশায় তোপসের কাছে ফেলুদার কথাটা কখনো এক বিন্দুও সত্য বলে মনে জেগে ওঠেনি। যাই হোক, সে আর ফেলুদার কাছে এই বিষয়ে দ্বিতীয়বার কোনো মন্তব্য করেনি। কিন্তু ইদানিং কয়দিন যাবৎ তোপসের মনটা বড্ড খারাপ হয়ে আছে। হঠাৎ তারানাথ তাকে আগে থেকে কোনো খবর না দিয়েই বেমালুম শহর থেকে একেবারে বেপাত্তা হয়ে গেছেন। মাঝে মাঝে তার সঙ্গে জমে ওঠা আড্ডাটা সে খুব মিস করছে কয়দিন ধরে। কিন্তু অন্যদিকে সে বেশ খুশি হয়েছে আরেকটা ব্যাপারের জন্যে। সেদিন সকালে হঠাৎ টেলিফোনটা বেজে উঠল। রিসিভারটা তুলে নিয়ে লাউড স্পিকারে ফেলে ফেলুদা বলল, প্রদোষ মিত্র স্পিকিং।
নমস্কার মিস্টার মিত্র, আমি দার্জিলিংয়ের তাকদহ থেকে প্রভাকর ব্যানার্জি বলছি। বলুন। বিশ্বজোড়া আপনার নামটার যে একটা বিরাট সুখ্যাতি আছে তা আমি জানি। আমাদের এখানকার থানার ওসি আপনার হয়তো পরিচিত হবে, মিস্টার শিবরাম পাকরাশি। একটা কেসে উনি আমার সঙ্গে ছিলেন। ও আইসি। ওনার থেকে আপনার নম্বরটা পেলাম। আসলে আমি একটা বড় জটিল আর রহস্যজনক সমস্যার মধ্যে পড়েছি। ব্যাপারটা নিয়ে থানা পুলিশ করতে চাইছি না বলেই একজন সুদক্ষ প্রাইভেট ডিটেকটিভের প্রয়োজন হয়ে পড়েছে। আমার দৃঢ় বিশ্বাস একমাত্র আপনি পারবেন আমায় এই সমস্যা থেকে উদ্ধার করতে। বাকি কথা না হয় সামনাসামনি হবে। সম্পূর্ণ ঠিকানা আর আপনার অগ্রিম ফি বাবদ 4,000 টাকা আমি পাঠিয়ে দিয়েছি আগেই। আশা করি সেটা এতদিন আপনার হাতে পৌঁছে গিয়েছে। ফেলুদা আর চোখে একবার তোপসের দিকে তাকিয়ে বলল, পেয়েছি। অনুরোধ করছি আজকের ট্রেনেই চেপে পড়ুন। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনি আমার এখানে ছদ্মবেশে আসবেন। আপনি হবেন আমার এক অন্তরঙ্গ বন্ধু ও ভ্রমণ কাহিনী লেখক মিস্টার সুরেশ বর্মা। আচ্ছা, বেশ ঠিক আছে, আজই রওনা হচ্ছি। এই বলে ফেলুদার রিসিভারটা নামিয়ে রাখলো। তোপসে বলল, জটিল আর রহস্যজনক সমস্যাটার ব্যাপারে ভদ্রলোক কিছুই বললেন না দেখছি। মানে সমস্যাটা বেশ বড়সড়ই মনে হচ্ছে। হ্যাঁ, সেটা গেলে পরেই দেখা যাবে। কিন্তু ফেলুদা, টাকার লোভ দেখিয়ে কেউ তো তোমার ক্ষতি করবার প্ল্যানও করতে পারে। না, তা হবার সম্ভাবনা নেই, কারণ মিস্টার পাকরাশি গত মাসে আমায় একবার ফোন করেছিলেন। বলছিলেন ওখানে নাকি ক্রাইম এতটাই বেড়েছে যে তাকে নাকি এখন দিনে রাতে সর্বদাই ডিউটি দিতে হচ্ছে। যাকগে, তবুও সেদিনের টাকা আর চিঠির ব্যাপারটা তবে পরিষ্কার হলো আজ, বলো? তা তো বটেই। নে চটপট রেডি হয়ে নে, এখন 10:05 শিয়ালদা থেকে দার্জিলিং মেল। শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনে চেপে দার্জিলিং পৌঁছতে লাগলো টানা 10.5 ঘন্টা। পরদিন সকাল 8:30টায় দার্জিলিং স্টেশন থেকে বাইরে বেরিয়ে ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে ওরা দেখল একজন ট্যাক্সি ড্রাইভার হাতে একটি বোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে এবং বোর্ডে বড় বড় ইংরেজি হরফে লেখা রাইটার সুরেশ বর্মা। বোঝা গেল গাড়িটা প্রভাকর বাবুই পাঠিয়েছেন। দুজনেই গিয়ে চেপে বসলো সেই গাড়িটায়। দার্জিলিংয়ের উঁচু নিচু পাহাড়ি রাস্তার গা দিয়ে ধীর গতিতে হেলতে দুলতে গাড়িটি এগিয়ে চলল। ফেলুদা তার .32 কোল্ট রিভলভারটার সাথে অন্যান্য কিছু প্রয়োজনীয় জিনিস একটা সুটকেসের মধ্যে নিয়ে নিয়েছে। দুজনেরই পরনে সাদা রঙের পাজামা আর অত্যন্ত সাধারণ একটি করে পাঞ্জাবি। তোপসে এই প্রথম দার্জিলিংয়ে এলো, তাই তার মনটা অনেক দিন পর বেশ রোমাঞ্চিত ও প্রফুল্লিত হয়ে উঠেছে। ট্যাক্সির জানালা দিয়ে মুখ বাড়িয়ে আনমনে সে উপভোগ করে চলেছে পাহাড় পর্বতে ঘেরা এই শীতল দেশটার অপরূপ সেই প্রাকৃতিক দৃশ্য। এইভাবে প্রায় মিনিট 20-25 চলার পর গাড়িটা একটা বড় ফটক দিয়ে ঢুকে নুড়ি পাথরের ওপর দিয়ে পুরনো সেকেলের ধাঁচের তৈরি একখানা মাঝারি গড়নের বাড়ির দরজার কাছে এসে ওদের নামিয়ে দিয়ে চলে গেল। এই বাড়িটার আশেপাশে বাড়ি বলতে হাতে গুনে মাত্র কয়েকটা, তাও আবার বেশ দূরে দূরে অবস্থিত। জায়গাটা নিরিবিলি হওয়ায় ফেলুদা আর তোপসের দুজনেরই খুব ভালো লেগে গেল। ভেতর থেকে একজন ভৃত্যস্থানীয় লোক এসে কাঁচু মাচু হয়ে হাসি হাসি মুখ করে বলল, আসুন আসুন বাবু, আমি ভোলা। দাদা বাবু আমারে বলে গিয়েছেন আপনি এলে পরে থাকা খাওয়া আর বিশ্রামের ব্যবস্থা করে দিতে। কেন, ব্যানার্জি বাবু কোথায় গেছেন? উনি বাড়িতেই আছেন। এই তো একটু আগেই যে রাস্তাটা বাঁ দিকে বেঁকে ওই বাজার আর থানার দিকে চলে গিয়েছে, ওই রাস্তার ও পাশেই ওনার বসত বাড়ি। দাদাবাবু সন্ধ্যায় আসবেন বলেছেন। আসলে এইটা হলো গিয়ে দাদাবাবুর গেস্ট হাউস।
কেউ বেড়াতে টেরাতে এলে ভাড়া টাড়া দেন কখনো সখনো। আমি সারা বছর দেখাশোনা করি বাড়িটার। তা এখন এইখানে আর কেউ নেই। আসেন আপনারা বিশ্রাম করেন, আমি খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করি গিয়ে। ভেতরে ঢুকতে ঢুকতে তোপসে বলল, ব্যাপারটা কেমন হলো ফেলুদা? ভদ্রলোক নিজের বাসস্থানে না ডেকে আমাদেরকে গেস্ট হাউসে পাঠালো কেন? এটা একটা অপমানজনক ব্যবহার বলে কি মনে হচ্ছে না তোমার? আরে এই সাধারণ ব্যাপারটা বুঝলি না তুই? ভদ্রলোক আসলে কোনো কারণে আমাদের অত্যন্ত গোপনে রাখতে চাইছেন। বেশ একটা ঝাঁঝালো রহস্যের গন্ধ পাচ্ছি, বুঝলি? সারা দিন পেরিয়ে সন্ধে হওয়ার মুখে একটা গাড়ি এসে থামলো বাড়িটার সামনে। কিছুক্ষণের মধ্যে ঘরের ভেতর প্রভাকর বাবু এসে উপস্থিত হলেন। ভদ্রলোকের চেহারাটা একটু রোগা পাতলা আর লম্বাটে ধরনের। গায়ের রং বেশ ফর্সা, বয়স আন্দাজ 30 থেকে 35-এর মধ্যে হবে হয়তো। সাজ পোশাক আর শরীরে সোনার অলংকারের বহর দেখে বেশ বোঝা যায় যে ভদ্রলোক অনেকটা প্রভাবশালী ব্যক্তি। ফেলুদা একটা সোফায় বসে দৈনিক পত্রিকার একটা কাগজ পড়ছিল। ভদ্রলোককে ঘরে ঢুকতে দেখে ফেলুদা উঠে দাঁড়ালো। নমস্কার। আরে বসুন বসুন, ঠিক আছে ঠিক আছে, খুব খুশি হলাম আপনি এসছেন। তাই ছেলেটিকে? ও আমার খুড়তুতো ভাই, তপেশ রঞ্জন মিত্র। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার মনে পড়েছে। সেবার গ্যাংটকে গিয়ে যে ঝামেলার মধ্যে আপনারা পড়েছিলেন, সেটা খবরের কাগজে আমি পড়েছিলাম তখন। এই তপেশ ভাইয়ের কথা আমি তখনই শুনেছিলাম। তা যাই হোক, আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, এখানে আসতে কোনো অসুবিধা এখনো পর্যন্ত তো হয়নি, কিন্তু আমার এখানে আসার উদ্দেশ্যটা ঠিক কি সেই বিষয়টা পরিষ্কার না হওয়া পর্যন্ত ঠিক স্বস্তি পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আপনাকে সমস্ত ঘটনাগুলো খুলে বলবার জন্যই আপনাকে ডাকা। সমস্ত কথা তো আর টেলিফোনে হয় না। তাছাড়াও এই জায়গাটা কথা বলার জন্য নিরিবিলি আর নিরাপদ বটে। এই বলে ভদ্রলোক সামনের সোফাটায় বসলেন। ভোলা এসে টেবিলের উপর চা আর বিস্কুট রেখে গেছে। একটা চায়ের পেয়ালা হাতে তুলে নিয়ে তাতে একটা চুমুক দিয়ে ভদ্রলোক বলা শুরু করলেন। মিস্টার মিত্র, শুনুন তবে, দার্জিলিংয়ের শহরে দ্য কর অ্যান্ড সন্স টি পয়েন্ট নামে একটা চা সাপ্লাইয়ের পাইকারি ব্যবসা আছে আমার। আসলে ব্যবসাটা শুরু করেছিলেন আমার বাবা। বছর 3 হলো তিনি মারা গেছেন। মারা যাওয়ার আগে ব্যবসার সমস্ত দায়িত্বটাই আমার উপর দিয়ে গেছেন। পরিবারে বর্তমানে আমি, আমার স্ত্রী আর আমার ভাই ছাড়া কেউ নেই। আমার ভাইয়ের নাম দিবাকর ব্যানার্জি। দিন দিন বাজে লোকেদের পাল্লায় পড়ে অত্যন্ত বাউন্ডুলে হয়ে উঠেছিল সে। ব্যবসার দায়িত্ব তার হাতে পড়লে ব্যবসার বেশি দিন চলবে না, সেটা বুঝতে পেরেই বাবা আমায় তার কার্যভার দিয়ে গেছেন। হয়তো সেই কারণেই আমার প্রতি আমার ভাইয়ের মনের ভেতরে একটা বিরাট হিংসার আর ক্ষোভের জন্ম নিয়েছে। আর হওয়াটাও স্বাভাবিক। কিন্তু আমি অনেক চেষ্টা করেছি তাকে বাজে সঙ্গ থেকে ফিরিয়ে আনবার জন্য, আর প্রত্যেকবারই আমি বিফল হয়েছি। একমাত্র ছোট ভাই আমার। ছোটবেলাতেই মা মারা যাওয়ার কারণে ছেলেবেলা থেকেই প্রচণ্ড ভালোবাসি তাকে। কখনো কিছুর অভাব হতে দেইনি আমি তার। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন, আজ এতটাই বাজে নেশায় উন্মাদ হয়ে উঠেছে সে যে আমার স্ত্রীর সাথে পর্যন্ত দিবাকর প্রেমের সম্পর্ক তৈরি করতে পিছপা হয়নি। আমার স্ত্রীকে সে এমনভাবে তার জালে ফাঁসিয়েছে যে সে এখন আমার কোনো কথাই শুনতে চায় না। এমনকি দিবাকরের সাথে নাইট ক্লাবে যেতেও আজকাল তার বাধে না। দুঃখিত প্রভাকর বাবু, শুনে খারাপ লাগলো, কিন্তু আমাকে এখন ঠিক কি করতে হবে? বলছি আপনাকে, আসলে সমস্যাটা এর থেকেও অনেক বড়।
আমার ভাই ও আমার স্ত্রীর এইরূপ আচরণে আমার নাক যতটা কাটার তা তো কেটে গিয়েছে। কিন্তু ঘটনাটা দিন দিন আরো বেশি লজ্জাজনক হয়ে উঠেছে আরেকটা কারণে। সেটা কি? সেটা হলো মার্ডার। বিগত কয়েক মাস ধরে এই এলাকায় অদ্ভুত ধরনের একটি মার্ডার হচ্ছে। মৃত ব্যক্তির বুকের বাঁ দিকে হৃৎপিণ্ডের কাছে একটা বড় ক্ষত পাওয়া যাচ্ছে, আর তার শরীরের বিভিন্ন জায়গায় মাংস খুবলে খুবলে খাওয়া। আপনার ভাই বা স্ত্রীর সঙ্গে মার্ডারের সম্পর্কটা ঠিক কোথায়? যদি একটু খুলে বলেন তো ভালো হয়। আসলে ব্যাপারটা ভুয়ো নাকি সঠিক তা আমি নিজেই কনফিউজ হয়ে আছি। আমার ভাইয়ের সঙ্গে আমার স্ত্রী জবে থেকে নাইট ক্লাবে যাওয়া শুরু করেছে, গন্ডগোলটা ঠিক তখন থেকেই শুরু হয়েছে। ওই নাইট ক্লাবে আনাগোনা আছে এমন কিছু পরিচিত ক্লায়েন্টের কাছ থেকে আমি শুনেছি, দিবাকর বাদে যে বা যারা আমার স্ত্রীর দিকে কুনজরে তাকায় বা কোনো খারাপ মন্তব্য করে, তারা প্রত্যেকেই ওই একই নির্মমভাবে হত্যা হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো প্রমাণ পুলিশ পাচ্ছে না। পোস্টমর্টেম রিপোর্টেও শরীরে ঠিক কী দিয়ে ক্ষত করা হয়েছে তার কোনো সংকেত পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এদিকে প্রত্যেকটা মৃত ব্যক্তির খোঁজ নিলে জানা যায় যে তাদের সঙ্গে নাকি আমার স্ত্রীর কথা কাটাকাটি হয়েছিল। পুলিশ দিনে 2-4 বার করে আমার বাড়িতে এখন হানা দেয়, কিন্তু প্রমাণের অভাবে তাকে গ্রেপ্তার করতে পারছে না। আমার বিশ্বাস এই রহস্যের সমাধান একমাত্র আপনি করতে পারবেন, যে কারণে আপনাকে আসার জন্য অনুরোধ করেছিলাম। আচ্ছা, এই ব্যাপারে আপনাকে কয়েকটা প্রশ্ন করছি। হ্যাঁ বলুন। এখনো পর্যন্ত এখানে কটা খুন হয়েছে? গতকাল পর্যন্ত 8টা খুন হয়েছে। এ বিষয়ে আপনার ভাই দিবাকর কি বলছেন? তার বক্তব্য সে বা আমার স্ত্রী কেউ এ বিষয়ে কিছু জানে না। কেউ নাকি তাদের ঢাল হিসেবে সামনে রেখে পেছনে এই হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার ড্রাইভার কি আমায় একটু থানায় মিস্টার পাকরাশির কাছে নিয়ে যেতে পারবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, কেন নয়। আমি বাড়ি গিয়েই তাকে পাঠিয়ে দিচ্ছি। বেশ, তবে তাই করুন। আমরা ততক্ষণে রেডি হয়ে নিচ্ছি। দিবাকর বাবু বেরিয়ে গেলেই তোপসে বলল, কি বুঝছো ফেলুদা? অনেকগুলো রহস্য লুকিয়ে আছে, বুঝলি তোপসে। ভদ্রলোক যদি মিথ্যে কিছু না বলে থাকেন, তাহলে আমার আন্দাজ যে তার স্ত্রীর তাকে ছেড়ে যাওয়ার পেছনে প্রধান কারণ হচ্ছে প্রভাকর বাবুর নিজেরই খারাপ চরিত্র। কেন? এখানে তুমি আবার দিবাকর বাবুর চরিত্র যে খারাপ সেটা কোথায় পাচ্ছ? ভদ্রলোকের বাঁ কাঁধের কাছে একটা লম্বা মেয়েদের চুল আটকে ছিল, বোধহয় সেটা লক্ষ্য করিসনি তুই। আর ঠিক বাঁ কানের লতির নিচটায় খানিকটা লাল সিঁদুর লেগেছিল। অর্থাৎ সত্যি তার স্ত্রী যদি তার কাছে না থাকে, তার কারণ হিসেবে তার চরিত্রকে দোষ অনায়াসেই দেওয়া যায়। এই বয়সে প্রচুর টাকার মালিক হলে অনেকে এরকম হয়ে যায়। তা যাই হোক, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এখন খুনের পেছনে আসল রহস্যটা ঠিক কি তার সন্ধান করতে হবে। চল, ঝটপট রেডি হয়ে নে। তোপসে মনে মনে ভাবল, ফেলুদা তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে খুব সাধারণভাবেই এমন কিছু বিষয় উপলব্ধি করতে পারে যা আর সাধারণ 5টা মানুষের পক্ষে হয়তো করাটা অনেকটা দুঃসাধ্য হয়ে উঠবে। এদিকে গাড়ি যখন প্রভাকর বাবুকে বাড়িতে নামিয়ে আবার ফিরে এসেছে, তখন ঘর থেকে বেরোবার সময় ফেলুদা একটা 3 সেলের টর্চ তোপসের হাতে দিয়ে বলল, এটা তোর কাছে রাখ, আসার সময় আমরা পায়ে হেঁটেই ফিরব। যা অন্ধকার, তখন এটা লাগবে। গাড়িতে করে থানায় পৌঁছতে লাগলো 15 মিনিট। ইন্সপেক্টর পাকরাশি অফিসের ভেতরেই কিছু একটা নিয়ে আলোচনা করছিলেন। ফেলুদার কথা শুনেই হাসি হাসি মুখ করে বেরিয়ে এলেন। চলুন ভেতরে গিয়ে কথা বলা যাক। ওরা দুজনেই মিস্টার পাকরাশির সঙ্গে একটা ঘরে প্রবেশ করল।
তারপর পাকরাশি বাবু বললেন, তা এখানকার ঘটনাগুলো নিশ্চয়ই জানতে পেরে গিয়েছো? সবটাই তার মুখে শুনলাম। গতকাল পর্যন্ত আশ্চর্যজনকভাবে 8টি খুন হয়েছে। সেটা গতকাল পর্যন্ত। আজকে আরো একটি খুন হয়েছে এখান থেকে 5 কিলোমিটার দূরে চঙ্গা নামে একটি গ্রামে। একটি যুবকের লাশ কেউ পাহাড়ি রাস্তা থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছিল, যেটা একটা গাছের মধ্যে ঝুলেছিল। বুকের বাঁ পাশে একটা বড় ক্ষত চিহ্ন আর শরীরের জায়গায় জায়গায় মাংস খুবলে খুবলে তোলা। সমস্ত মৃত ব্যক্তির সাথে কোনো না কোনোভাবে প্রভাকর বাবুর স্ত্রী পূর্বে থেকে ঝামেলায় জর্জরিত। ফেলুদা এখানেও আরেকবার জিজ্ঞাসা করল, তা ময়না তদন্তের রিপোর্ট কি বলছে? ওটাও একটা খুব আশ্চর্য আর রহস্যজনক ব্যাপার বটে। প্রত্যেকটি মৃত ব্যক্তি মৃত্যুর আগে কিছু একটা দেখে যে অত্যন্ত আতঙ্কিত আর শিহরিত হয়েছিল, সেটা ছাড়া অন্য কোনো সূত্র রিপোর্ট পাওয়া যাচ্ছে না। এরকম রহস্যজনক ব্যাপার আমি ভাই আমার জীবনে এর আগে কখনো দেখিনি। আচ্ছা, যে সমস্ত ব্যক্তিরা এখনো পর্যন্ত খুন হয়েছে তারা প্রত্যেকেই কি নাইট ক্লাবে যেত? না, প্রত্যেকেই যেত না। 9 জনের মধ্যে 5 জনের নাইট ক্লাবে নিয়মিত যাওয়া আসা ছিল। এখন বর্তমানে নাইট ক্লাব বন্ধ। ওপরের অর্ডার অনুযায়ী ক্লাব আমরা সিল করে রেখেছি। আর প্রভাকর বাবুর ভাই মানে দিবাকর বাবুকে নিয়ে তোমার কি বক্তব্য? সে বেটা তো একটা লম্পট। মেয়ে ছেলেকে আর নেশা করতে গিয়ে ধরা পড়ে কয়েকদিন হাজতে কাটিয়েছে। প্রভাকর বাবুর কাছে শুনেছি বছর 3 আগেও নাকি এখান থেকে সম্পূর্ণ বেপাত্তা হয়ে গেছিল। এরপর ফেলুদা মিস্টার পাকরাশির সঙ্গে এ বিষয়ে আরো কিছুক্ষণ আলোচনা করে ওরা দুজনেই সেখান থেকে বেরিয়ে পড়ল। গাড়ি যখন প্রভাকর বাবুর বাড়ির সামনে এলো তখন ঘড়িতে রাত 8:30। ড্রাইভারকে আগে থেকেই বলা ছিল এখানে নামিয়ে দেওয়ার কথা। সেখানে নেমে প্রভাকর বাবুর আর একটি মহিলার গলার আওয়াজ পাওয়া গেল। সম্ভবত প্রভাকর বাবুর সঙ্গে তার স্ত্রীর কিছু একটা নিয়ে কথা কাটাকাটি চলছে। ফেলুদা বলল, মনে হচ্ছে ওনাদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে ঝামেলা চলছে। চল এগোনো যাক, বাড়িটা একবার দেখবার ছিল, দেখে গেলাম। ওরা দুজনেই হাঁটতে আরম্ভ করলো। রাস্তায় মাঝে মধ্যে 2-1টা ল্যাম্পপোস্ট আছে বটে, কিন্তু তার আলো এতই নগণ্য যে ল্যাম্পপোস্টের নিচটুকু ছাড়া আশেপাশের কোনো কিছুই স্পষ্টভাবে দেখা যায় না। এখানে জনবসতি কম হওয়ায় সন্ধ্যের পরেই রাস্তাঘাট একেবারে শুনশান। পথে যেতে যেতেই তোপসে জিজ্ঞাসা করল, আচ্ছা ফেলুদা, ময়না তদন্ত রিপোর্টে এত বড় একটা হত্যাকাণ্ডের যে বিন্দুমাত্র সংকেত পাওয়া যাচ্ছে না, এটা কেন হচ্ছে বলতে পারো? তোর মনে যে প্রশ্নটা এসেছে ওই প্রশ্নটা আমার মনেও অনেকক্ষণ ধরে ঘুরপাক খাচ্ছে। আসলে এরকম ঘটনার কথা সত্যি বলতে আমিও আজ পর্যন্ত শুনিনি। আজকের দিনেও বিজ্ঞান এত উন্নত হওয়ার পরেও যে সামান্যই ব্যাপারটা ধরতে পারছে না কেন, এটা সত্যিই একটু চিন্তা করবার বিষয়। কথা বলতে বলতেই ওরা রাস্তার এমন একটা জায়গায় এসে পৌঁছলো যেখানে ল্যাম্পপোস্টের বাতিটা জ্বলছে না। আশপাশটা একেবারে ঘুটঘুটে অন্ধকার। এমন সময় হঠাৎ পাশের ঝোপের ভেতরে একটা খচমচ করে শব্দ হলো। তোপসে টর্চটা বার করে সেটার আলো ঝোপের উপরে ফেলল। ফেলুদা পকেট থেকে রিভলভারটা বার করে তাক করলো ঝোপটার দিকে। ঝোপটা একটু জোরে জোরে নড়াচড়া করবার পর হঠাৎ তার ভেতর থেকে বেরিয়ে এলো একটা কালো কুচকুচে বেড়াল। বেড়ালটা দেখে তোপসের বুকটা ধড়াস করে উঠল। এরকম বেড়াল সে কখনো আগে দেখেনি। আয়তনে সাধারণ বেড়ালের থেকেও দ্বিগুণ। শরীরের পশমগুলো খাড়া খাড়া, সজারু কাঁটার মতন। আর বেড়ালের যে ওই রকম লাল টকটকে রক্তের রঙের মতন চোখ হয়, তাও সেই প্রথম দেখল। টর্চের আলোর দিকে বেড়ালটা এক দৃষ্টে ঘাড় বেঁকিয়ে চেয়ে আছে। জল জল করে জ্বলছে তার লাল টকটকে রক্ত জবার মতন চোখ দুখানি।
মুখে যেন একটা অদ্ভুত হাসি লেগে রয়েছে। বেড়ালটার মুখের সামনের গোঁফের ডগা দিয়ে বিন্দু বিন্দু ঝরে পড়ছে রক্তের মতন ফোঁটা ফোঁটা এক ধরনের তরল। ফেলুদা বলল, ভাম বেড়াল, কোনো কিছু শিকার করে সদ্য সদ্য খেয়ে এসেছে মনে হচ্ছে। তোপসের বেড়ালটাকে দেখে বেশ ভয় ভয় করছিল। মনে হচ্ছিল বেড়ালটা এই বুঝি ঝাঁপিয়ে পড়বে তাদের উপর আর নিমেষেই টুকরো টুকরো করে দেবে তাদের সর্বাঙ্গ। ফেলুদা রাস্তার পাশ থেকে একটা নুড়ি পাথর তুলে দিয়ে সেটা ছুঁড়ে মারল বেড়ালটাকে লক্ষ্য করে। সঙ্গে সঙ্গেই বেড়ালটা যে ঝোপ থেকে বেরিয়ে এসেছিল একটা বিরাট লাফ দিয়ে সেই ঝোপের মধ্যে গিয়ে অদৃশ্য হয়ে গেল। তারপরে ওরা দুজনেই আবার এগিয়ে চলল গেস্ট হাউসের দিকে। সেই রাতটা বেড়ালটার কথা ভেবে ভেবে তোপসে ঠিকঠাক ঘুমোতে পারল না। পরদিন সকাল হতেই গেস্ট হাউসের টেলিফোনটা বেজে উঠল। হ্যালো, হ্যাঁ মিস্টার পাকরাশি, বলো। হোয়াট, তাই নাকি? কখন হলো? হ্যাঁ আমি 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 আসছি, এক্ষুনি আসছি। তারপর রিসিভারটা ফেলুদা নামিয়ে রাখলো। একটা জিজ্ঞাসু চোখে তোপসে ফেলুদার দিকে তাকিয়ে আছে দেখে ফেলুদা বলল, প্রভাকর বাবু খুন হয়েছেন গতকাল রাতে, তাড়াতাড়ি চল, যেতে হবে। ওরা দুজনেই যে পোশাকে এখানে এসেছিল সেই পোশাকেই ছদ্মবেশে প্রভাকর বাবুর বাড়িতে গেলেন। সেখানে পৌঁছে দেখা গেল বাইরে লোকজনের বেশ একটা জমায়েত। পুলিশের লোক বাড়িটাকে বাইরে থেকে ঘিরে রয়েছে। মিস্টার পাকরাশির সঙ্গে ওরা দুজনেই ভেতরে ঢুকল। প্রভাকর বাবুর লাশের সামনে কান্না করে চলেছে তার স্ত্রী, আর সেটা যে মিথ্যে একটা কান্না তা ফেলুদা আর তোপসে ভালোভাবেই বুঝল। তার স্ত্রীর পাশে দাঁড়িয়ে দিবাকর ব্যানার্জি। ভদ্রলোক এক দৃষ্টে চেয়ে আছে তার দাদার মৃতদেহের দিকে। ওদের ঢুকতে দেখে দিবাকর ব্যানার্জি একবার চোখ তুলে তাদের দিকে চাইলেন। তোপসে দেখল প্রভাকর বাবুর মুখের সাথে তার ভাইয়ের মুখের অনেকটাই মিল রয়েছে। তফাৎ শুধু এইটুকু যে ভদ্রলোকের চোখ দুটো যেন একটু অতিরিক্ত পরিমাণে লাল। তোপসের গতকাল রাতের দেখা বেড়ালটার কথা মনে পড়ে গেল, কিন্তু ফেলুদাকে সে এ বিষয়ে তখন কিছু বলল না। প্রভাকর বাবুর অন্তরঙ্গ বন্ধু ও ভ্রমণ কাহিনীর লেখক সুরেশ বর্মা এবং তার অ্যাসিস্ট্যান্ট তোতন রায় সেজে ওরা মৃতদেহটা দেখে বাইরে বেরিয়ে গেল। কতটা নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাকে সেটা তার লাশ দেখলেই বোঝা যায়। বুকের বাঁ পাশে একটা ক্ষত, সেখান থেকে রক্ত বেরিয়ে এসে শুকিয়ে গাঢ় হয়ে পোশাকে লেগে রয়েছে। আর গলায় ঘাড়ে যতটুকু অংশ দেখা যায় সেখানে জায়গায় জায়গায় খুবলে খুবলে মাংস তোলার ক্ষত চিহ্ন। দেখলেই গোটা গাটা শিউরে ওঠে। এরপর ওরা বাইরে বেরিয়ে এলে পরে লোকজনের ভিড়ের মাঝে একজনকে দেখে তোপসে একটু চমকে উঠল। ওই ভিড়ে লোকজনের মাঝে যেন তারানাথের মুখটা একবার ভেসে উঠল এবং পরক্ষণেই সেটা ভিড়ের মধ্যে মিশে গিয়ে অদৃশ্য হয়ে গেল। তোপসে বেশ ভালো করে চারপাশটা দেখল, কিন্তু তারানাথের উপস্থিতির কোনো চিহ্ন মাত্র সেখানে সে পেল না। হয়তো তার মনের ভ্রম, এই ভেবে সে ব্যাপারটা মন থেকে মুছে ফেলল। তারপর সেখান থেকে বেরিয়ে ওরা ফিরে গেল গেস্ট হাউসে। বেচারা ভোলা তার মনিবের শোকে তখন নিজেকে তার বাড়িতে বন্দী করে রেখেছে। এদিকে ফেলুদার সেই গম্ভীর ভাবটা উদয় হয়েছে দেখে তোপসে বুঝল যে রহস্যের গভীরে ফেলুদা এখন ডুব দিয়েছে। তোপসে বলল, তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের পিছনে সত্যি প্রভাকর বাবুর স্ত্রী ইনভলভ আছেন, কারণ গতকাল রাতেই প্রভাকর বাবুর সঙ্গে তার স্ত্রীর একটা চরম কথা কাটাকাটি হচ্ছিল। একদম ঠিক।
এতটা সুকৌশলে আর নিপুণভাবে প্রমাণ লোপাট করে মার্ডারগুলো যে করছে তার দক্ষতার তারিফ করতে হয় বইকি। কিন্তু খুনগুলো যে প্রভাকর বাবুর স্ত্রী করছে সেটাও জোর করে বলা যায় না, কারণ বেশিরভাগ সময় সাধারণত আমরা যাকে সন্দেহ করি তারা আসলেই নিরপরাধ হয়। আচ্ছা, মৃত্যুগুলোর সায়েন্টিফিক রিজন তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনও তো হতে পারে যে কোনো অলৌকিকভাবেই কালো জাদুর সাহায্যে এই হত্যাগুলো করা হচ্ছে, যে কারণে কোনো প্রমাণই পাওয়া যাচ্ছে না। আর ধুর, এই ঊনবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে তোর মুখে এই সমস্ত কথা মানায় না। তোপসের মনে মনে একটু খারাপ লাগলো। বিগত কয়েক মাস আগে তারানাথের কাছে শোনা ঘটনাগুলির থেকে তার মনে অলৌকিকতা বিশ্বাসের একটা জায়গা জন্ম নিয়েছিল বটে, কিন্তু যতবারই সে এই বিষয়ে ফেলুদাকে কিছু বলেছে সে নিতান্তই অবহেলার ছলে কথাগুলো উড়িয়ে দিয়েছে, কারণ ফেলুদা প্রমাণ আর ব্যাখ্যা ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করে না। তোপসে তাই আর কোনো কথা না বাড়িয়ে বাড়ির বাইরে একটু পায়চারি করবার জন্য চলে গেল। এই বাড়িটার পেছন দিকটায় বড় বড় গাছ আর ছোটখাটো লতা পাতার জঙ্গলে ভরা। আশেপাশে দূরে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরো কয়েকটা বাড়ি। বাড়ির সীমানায় চারিদিকে এক কোমর মতন ইট দিয়ে পাঁচিল তৈরি করা হয়েছে। বাড়ির পেছনের সীমানার পরের অংশটা ঢালু হয়ে নিচের দিকে নেমে রাস্তায় গিয়ে মিশেছে। রাস্তার ওপাশে ঢালু জমিতে সবুজ পশমের চাদরের মতন বেছানো বিস্তীর্ণ চায়ের জমি। পাঁচিলের ধারেই জঙ্গলের মধ্যে একটা কমলা লেবু গাছে হলুদ রঙের সুন্দর সুন্দর কমলা লেবু ঝুলছে দেখে তোপসে দুই একটা পাড়ার জন্য সেদিকে এগিয়ে গেল। দুপা এগিয়েই তোপসে হঠাৎ থমকে দাঁড়ালো। তার সর্বাঙ্গের পশম তখন খাড়া হয়ে উঠেছে। শিরদাঁড়ার মাঝখান দিয়ে যেন একটা ঠান্ডা বরফের ছোঁয়া তার শীতল স্পর্শ করতে করতে নিচের দিকে নেমে গেল। লেবু গাছটার ঠিক পেছনেই পাঁচিলের ওপাশ থেকে কালো পশমে ঢাকা মুখটা তুলে ঘাড় বেঁকিয়ে এক দৃষ্টে তোপসের দিকে চেয়ে আছে গতকাল রাতের দেখা সেই বেড়ালটা। অদ্ভুত ভয়াবহ জন্তুটাকে দেখেই তোপসের দুই কানের সামনে চোয়ালের রোমগুলো বারবার ওঠা নামা করতে লাগলো। তার হৃদস্কম্পনের মাত্রা এতটা বেড়ে গিয়েছে যে সে নিজেই নিজের হৃদস্পন্দনের শব্দ শুনতে পারছে। আজকেও বেড়ালটার গোফের ডগা দিয়ে পাঁচিলটার উপর টপ টপ করে ঝরে পড়ছে বিন্দু বিন্দু রক্তর ফোঁটা, আর মুখে লেগে রয়েছে সেই পরিচিত হাসি। তোপসের ঠিক পায়ের কাছেই একটা পাথর পড়েছিল। একবার আর চোখে সেটা দেখে নিয়ে ধীরে ধীরে নিচু হয়ে সেটা তুলতে যাবে সে। এমন সময় বিড়ালটা একটা লাফ দিয়ে পাঁচিলের ওপর উঠে বসল। লাল রক্তবর্ণ চোখের সেই ভয়ানক দৃষ্টি একভাবে চেয়ে রয়েছে তোপসের চোখের দিকে। আতঙ্কে আর ভয়ে তোপসে ফেলুদা বলে চেঁচিয়ে পাথরটা ছুঁড়ে মারল বেড়ালটাকে লক্ষ্য করে। একটা অব্যর্থ নিশানায় তাক করায় পাথরটা ছুটে এগিয়ে গেল বেড়ালটার দিকে। কিন্তু এর পরবর্তী ঘটনা দেখে তোপসের চোখ ছানা বড়া হয়ে গেল। পাথরটা সোজা গিয়ে বিড়ালটার গায়ে না লেগে সেটা বেড়ালটার শরীর ভেদ করে পেছনে গিয়ে কোথাও পড়ল। তোপসে এবার আরো ভয়ে ফেলুদা ফেলুদা বলে চেঁচাতে চেঁচাতে বাড়ির দিকে ছুট দিল। কিন্তু বেড়ালটা ততক্ষণে বিরাট লাফ দিতে দিতে তার পিছু নিয়েছে। তোপসে ঘাড় ঘুরিয়ে একবার দেখল বেড়ালটার পা যেন মাটিতে নেই। শূন্যে সাঁতার কেটে কেটে অদ্ভুতভাবে এগিয়ে আসছে সে। তোপসে কয়েক পা দৌড়তেই বেড়ালটা পেছন থেকে ঝাঁপিয়ে পড়ল তার ঘাড়ের ওপর। শুরু হলো এক ভয়ানক ধস্তাধস্তি। পরক্ষণে ফেলুদা দৌড়ে এসে এরকম কাণ্ড দেখে তার রিভলভারটা বেড়ালটার দিকে তাক করে পরপর দুবার ফায়ার করল। কিন্তু কি আশ্চর্য, বন্দুকের গুলিও বেড়ালটাকে একটুও আঁচড় কাটতে পারল না।
সেই পাথরের মতনই গুলিটাও তার দেহটাকে ভেদ করে চলে গেল পেছন দিকে। কিন্তু এরপরে ঘটল আরো একটি আশ্চর্যকর ঘটনা। ঠিক এমন সময় হঠাৎ পেছনের পাঁচিল টপকে কোথা থেকে ছুটে এলো একজন গেরুয়া বসনধারী লোক। অদ্ভুত একটি ভঙ্গিমায় হাত আর আঙুল নাচাতে নাচাতে আর মুখে কি একটা বিড়বিড় করতে করতে লোকটা ছুটে এলো তোপসের কাছে। তারপর বিড়বিড় করতে করতেই পাশ থেকে একটু মাটি তুলে নিয়ে বিড়ালটার গায়ে দুবার ছুঁড়ে মারতেই সেটা দৌড়ে পাঁচিলের পেছনে এক নিমেষেই অদৃশ্য হয়ে গেল। তোপসের সারা শরীরটা তখন ঘাম আর ধুলোবালির মিশ্রণে কর্দমাক্ত হয়ে উঠেছে। শরীরের বেশ কিছু অংশে কেটে গিয়ে রক্তপাত হচ্ছে। ফেলুদা আর সেই লোকটি ধরাধরি করে তোপসেকে তুলে দাঁড় করালো। তোপসে হাঁফাতে হাঁফাতে বলল, ঠাকুরমশাই, আপনি এখানে? সকালে একবার মনে হলো যেন ভিড়ের মধ্যে আপনাকে দেখলাম। তাহলে দেখছি আমার সেটা ভ্রম ছিল না। ফেলুদা, ইনি হলেন তারানাথ চক্রবর্তী। এনার কথাই তোমাকে আমি এতদিন বলেছিলাম। ফেলুদা সদ্য সদ্য এই সমস্ত অবাস্তব ঘটনাগুলো নিজের চোখের সামনে ঘটতে দেখে একরকম বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়েছিল। তারানাথ বললেন, সেসব কথা পরে হবে খন, এখন আমার সঙ্গে চলো। এরপর তারা পথ চলতে শুরু করলো। এখানে তোমরা একেবারেই নিরাপদ নও, আর তাছাড়াও অত্যন্ত শক্তিশালী একটি জিন তোপেশকে ক্ষত করেছে। এতে ধীরে ধীরে ওর শারীরিক অবস্থার অবনতি হতে পারে, কিন্তু সেসব আমি দেখে নিচ্ছি। এই গ্রাম এখন কালো জাদুর অন্তরালে তার কালো শক্তির বিন্যাস করে আছে, তাই সবাইকে খুব সাবধান আর সতর্কিত থাকতে হবে। ফেলুদা বলল। তোপসে ঘর থেকে বেরোবার কয়েক মিনিট পরেই ঘরের দরজায় টোকা পড়েছিল। আমি দরজা খুলে দেখি সেখানে কেউ নেই, কিন্তু পায়ের কাছে একটা চিঠি পড়ে আছে দেখে সেটা তুলে নিয়ে পড়লাম। আর সেটা ছিল একটা হুমকির চিঠি। কেউ আমাদেরকে এখান থেকে চলে যেতে বলছে। এ ধরনের হুমকি আমার কাছে নতুন কিছু নয়, কিন্তু এই ঘটনার পরেই তোপসের সাথে যেটা আজ ঘটল সে ব্যাপারটা আমার কাছে একেবারে নতুন। আমি জানি না আপনি কে বা কোন শক্তির অধিকারী মহাপুরুষ, কিন্তু এই গ্রামে কিসের কালো জাদুর প্রভাব আপনি উপলব্ধি করেছেন সেটা একটু খুলে বললে ভালো হয়। চলুন আমার ডেরায় পৌঁছে তোপেশের সুস্থতার জন্য আগে ব্যবস্থা করি, তারপরে সমস্ত ঘটনা খুলে বলছি। ওরা সকলেই কিছুক্ষণ পরেই পৌঁছলো চারিদিকে বন জঙ্গলে ঘেরা একটি ছোট্ট কুটির মতন ঘরে। তোপসের শারীরিক অবস্থার তখন বেশ অনেকটাই অবনতি ঘটে গিয়েছে। এই কিছুক্ষণের মধ্যেই একেবারে ক্লান্ত হয়ে নেতিয়ে পড়েছে তার শরীরটা। চোখের নিচটায় কে যেন কালো কালি লেপে দিয়ে গিয়েছে তার। ঘরটির দুপাশে দুটি তক্তপোষ রাখা, তার একটির মধ্যে ওরা দুজনে ধরাধরি করে তোপসেকে শুইয়ে দিল। তারপর তারানাথ বিড় বিড় করে কিছু মন্ত্র উচ্চারণ করতে করতে একটু জল তোপসেকে খাইয়ে দিল। ফেলুদা তোপসের এইরূপ অবস্থা দেখে বেশ চিন্তিত হয়ে পড়েছিল। তাকে আশ্বস্ত করে তারানাথ বলল, চিন্তা করবেন না, 3-4 ঘন্টার মধ্যেই আপনার ভাই সুস্থ হয়ে উঠবে। এরপর ফেলুদা বেশ অবাক হয়ে দেখল তারানাথের কথা মতনই তোপসে 3-4 ঘন্টার মধ্যেই অনেকটা স্বাভাবিক আর সুস্থ হয়ে উঠে বসল। ততক্ষণে তারানাথ বেরিয়ে গিয়ে কোথা থেকে 3 জনের জন্য খাবার নিয়ে এসে হাজির হয়েছে। তারানাথ বললেন, এই নাও, অনেকক্ষণ খাওয়া দাওয়া করনি বোধ হয়, আগে এগুলো খেয়ে নাও। ফেলুদার মনের ভেতরে অনেকগুলো প্রশ্ন তখন ঘুরপাক খাচ্ছিল। খাওয়া দাওয়ার পাট চুকে যাওয়ার পর ধীরে ধীরে রহস্যের জট অনেকটা খোলাসা হলো তারানাথের বলা বক্তব্যগুলির মাধ্যমে। তারানাথ গম্ভীর হয়ে বলতে আরম্ভ করলেন, তপেশ ভায়া আমার কাছে মাঝে মধ্যেই আসতো,
গল্প শুনতে। সে জানে এককালে আমি ভবঘুরের মতন দেশে বিদেশে ঘুরে বেড়াতাম তন্ত্র সাধনা করবার জন্য। বেশ কিছু গুরুর সান্নিধ্যে আমি কিছু শক্তিও অর্জন করেছিলাম। এই গ্রামে আমি আজ থেকে প্রায় বছর 30 আগে ঘুরতে ঘুরতে আরও একবার এসেছিলাম। তখন এই সমস্ত অঞ্চল সম্পূর্ণ বন জঙ্গলে ঘেরা। হরিহর সামন্ত নামে একজনার বাড়িতে আমি তখন আশ্রয় গ্রহণ করেছিলাম। তখনই তার সাথে পরিচয় হয়ে যায় আমার। আমরা বর্তমানে যে ঘরটায় বসে কথা বলছি, এই সম্পূর্ণ জায়গাটা তারই। এখানে নিরিবিলিতে আমি আমার কাজ করতে পারবো বলে হরিহর বাবু আমাকে এই জায়গাটা ছেড়ে দিয়েছেন। আসলে হরিহর বাবুই আমাকে এখানে ডেকে নিয়ে এসেছেন। তিনি কয়েকদিন আগেই হঠাৎ একদিন আমার আস্তানায় গিয়ে হাজির হলেন। তারপর বললেন যে তার ভাইপো নাকি অদ্ভুতভাবে খুন হয়েছে, এবং শুধু তার ভাইপো নয়, এলাকার আরো 3-4 জন এই একইভাবে মারা গিয়েছে এইখানে। গ্রামের লোকেদের বিশ্বাস যে প্রভাকর বাবুর স্ত্রী কোনো রকমে ডাইনিতে পরিণত হয়েছে। তাকে না ঠেকাতে পারলে এই গ্রাম ধীরে ধীরে শ্মশানে পরিণত হয়ে যাবে। তাই হরিহর বাবুর সবার প্রথমে আমার কথাই মনে পড়ে এবং আমার এখানে আসার জন্য অনুরোধ করেন তিনি। ও এই কারণেই আপনি হঠাৎ কলকাতা থেকে বেপাত্তা হয়ে গিয়েছিলেন। একদিন আপনার বাড়ি গিয়ে দরজা বন্ধ দেখে ফিরে এসেছিলাম। তারানাথ আবার বলা শুরু করলেন। একদমই তাই। এখানে আসার পর দেখলাম সত্যি অদ্ভুতভাবে এখানকার মানুষ একে একে মারা যাচ্ছে এবং পুলিশের কোনো কুল কিনারাই করতে পারছে না। অবশ্য পুলিশের বোধগম্য বিষয়ও এটি নয়, কারণ এই বাস্তব জগতের ওপারেও অবাস্তব একটা জগৎ সৃষ্টির পূর্ব থেকেই বিরাজমান। এইসব ব্যাপার সবাই বোঝে না। তা যাই হোক, এখানে আসবার পর এখানকার আবহাওয়া আর পরিবেশ এবং মানুষের সঙ্গে মেলামেশা করে আমার অন্তরাত্মা দিয়ে আমি বেশ টের পেয়েছিলাম যে এই এলাকাটিকে কোনো এক নিম্ন শ্রেণীর তন্ত্র সাধক তার কালো জাদুর মায়ায় আতঙ্কিত করে রেখেছে। ফেলুদা ও তোপসে তারানাথের কথাগুলো মন দিয়ে শুনে চলল। তারানাথ বলতে থাকলেন, কয়েকদিনের মধ্যেই আমি প্রভাকর বাবু আর তার ভাইয়ের ব্যাপারে পুরনো কিছু তথ্য এখানকার মানুষের থেকেই জানি। তারপর ব্যানার্জি বাড়িতে ভিক্ষুকের বেশে ঢু মারলাম একদিন। প্রভাকর বাবুর স্ত্রীকে দেখে কিছুই বোঝা গেল না, কিন্তু আমি যখন বাড়ি থেকে বেরিয়ে আসছি তখন সদর দরজা দিয়ে দিবাকর ব্যানার্জি ঢুকছিল। তাকে দেখেই আমি থমকে দাঁড়িয়ে গেলাম। বেশ উপলব্ধি করলাম যে লোকটা সাধারণ কোনো মানুষের দলে পড়ে না। তার কপালে আমি নিম্ন শ্রেণীর ভয়ানক কালো জাদুর তন্ত্র সাধনার একটা রেখা স্পষ্টভাবে দেখতে পেলাম তখন। তারপর চুপচাপ আমি সেখান থেকে বেরিয়ে গেলাম। আসবার সময় দিবাকর ব্যানার্জির পথ চলার জায়গায় পায়ের ছাপ থেকে খানিকটা মাটি লুকিয়ে সঙ্গে করে নিয়েছিলাম। এটা 3-4 আগেকার কথা। তখন থেকেই একটা বিশেষ যজ্ঞ আর ধ্যানের মাধ্যমে দিবাকর ব্যানার্জির পদধূলি ব্যবহার করে তার অতীতের কিছু ঘটনা আমি উপলব্ধি করতে পারি। ফেলুদা বলল, তা কি উপলব্ধি করলেন আপনি? আমি দেখলাম যে দিবাকর ব্যানার্জি অল্প বয়স থেকেই অত্যন্ত বেহিসাবি, চঞ্চল আর বদমাশ গোছের ব্যক্তি ছিল, যার সম্পূর্ণ উল্টো ছিল তার বড় দাদা প্রভাকর ব্যানার্জি। তাদের পিতা সমস্ত জায়গা জমি 2 ভাইয়ের মধ্যে ভাগ করে দিয়ে যান, কিন্তু তাদের প্রধান ব্যবসার সম্পূর্ণ অংশীদার বড় ভাই প্রভাকর ব্যানার্জিকেই সঁপে দেন তিনি। দাদার উপর প্রচণ্ড রাগ, হিংসা আর অভিমান করে বছর 3 আগে সে এখান থেকে চলে যায়।
এবং ঘুরে বেড়াতে বেড়াতে সে একজন অভিশপ্ত নাগেশ্বরী তন্ত্র সাধকের খপ্পরে পড়ে। প্রথমটায় সেই সাধু তাকে বলি দেবার জন্য ছলে বলে নিজের কাছে রেখে দেয়, কিন্তু দিবাকর ব্যানার্জি অত্যন্ত চতুরতার সাথে ওই সাধুর থেকে নাগেশ্বরীর তন্ত্র সাধনা আর কামসিদ্ধ মহাতন্ত্র শিখে গোপনে ওই সাধুকে হত্যা করে এখানে ফিরে আসে বছরখানেক আগে। ফেলুদা যেন অবাক বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে। আবার মিস্টার পাকরাশির বলা কথাগুলো মনে পড়ে গেল তার। তাদের রেকর্ড অনুযায়ী দিবাকর ব্যানার্জি বছর দুয়েকের জন্য গায়েব ছিল। সে ভাবল, কি আশ্চর্য, এই বৃদ্ধ ব্যক্তি তার দৈব শক্তির বলে দিবাকর ব্যানার্জি ওই 2 বছরে ঠিক কি কি করেছিল তা জেনে গেল কি অনায়াসেই। তারানাথ বলেই চললেন, এখানে ফিরে আসার পর সে তার কামসিদ্ধ মহাতন্ত্র সাহায্যে প্রভাকর বাবুর স্ত্রীকে নিজের বশে করে ফেলে এবং শহরে দাদার বদনাম রটাবার জন্য তার স্ত্রীকে নিয়ে খোলামেলায় সমাজের সামনে ঘোরাফেরা করতে থাকে। এরই মধ্যে সে তার দাদার স্ত্রীকে মনে মনে ভালোবেসে ফেলে এবং তিনি অত্যন্ত সুন্দরী হওয়ায় তার দিকে কোনো ব্যক্তি কুনজর দিলে বা কোনো বাজে কথা বললে দিবাকর ব্যানার্জি এক অদ্ভুত কৌশলে তাদের হত্যা করে। ফেলুদা আবার জিজ্ঞেস করল, তা হত্যা করবার সেই কৌশলটা সম্পর্কে আপনি কি পরিচিত হতে পেরেছেন? হ্যাঁ, অবশ্যই। সে এক ভয়ানক কৌশল হে। নাগেশ্বরী তন্ত্রের অপব্যবহারে রক্তচোষা জিনকে নিজের বশীভূত করে তা একটি কালো বিড়ালের দেহে প্রবেশ করিয়ে দেয় সে। তারপর সেই বেড়াল আকারে দ্বিগুণ হয়ে ভয়ানক রূপ ধারণ করে সাধকের দেওয়া আদেশ পালন করতে থাকে। প্রথমে দিবাকর সেই হত্যা করবার নির্দিষ্ট ব্যক্তির আত্মাকে একটি পুতুলের মধ্যে বন্দি করে এবং তারপরে সেই পুতুলের বুকের বাঁ দিকে মোটা সুই ঢুকিয়ে দেয়, আর অপরদিকে সেই ব্যক্তির বুকের ভেতরে একটা গভীর ক্ষত সৃষ্টি হয় এবং হৃৎপিণ্ডটা ছিন্ন ভিন্ন হয়ে মারা যায় সে। তারপর তার চালান করা বেড়াল গিয়ে সেই মৃতদেহ থেকে খুবলে খুবলে মাংস তুলে রক্ত চুষে চুষে খেয়ে নিজের তৃপ্তি সাধন করে। একইভাবে সে পরস্পর এতগুলো খুন করে গিয়েছে এবং গতকাল রাতেই সে একইভাবে তার নিজের দাদারও প্রাণটা ভিক্ষে দেয়নি। আজ ওই কালো বেড়ালটার পিছু নিতে নিতেই আমি তোমাদের ওই বাড়িটায় গিয়ে পৌঁছেছিলাম। এবার বুঝেছি পোস্টমর্টেমের রিপোর্টে কেন মৃত্যুর কারণ হিসেবে কিছু খুঁজে পাওয়া যায় না। তাহলে এখন কি উপায় তাকে দমন করা সম্ভব, আপনি বলুন। সে বর্তমানে কালো জাদুর নেশায় অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে। তাকে দমন করার ক্ষমতা হয়তো আমার মধ্যে নেই, কিন্তু আমি জানি মা ভৈরবীর আশীর্বাদ আমার মাথায় আছে। আমি আজ পর্যন্ত কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দেইনি, তাই এইবারেও তার ব্যতিক্রম হবে না। শেষ চেষ্টা করব আজ রাতেই দিবাকর ব্যানার্জির বাড়ি গিয়ে তার সাথে সামনাসামনি কথা বলবো। ভালোই ভালোই এসব বন্ধ করে দিলে ভালো, আর তা না হলে আমি লড়ব। তবে আমি আর ইন্সপেক্টর পাকরাশিও থাকবো আপনার সাথে। পাশ থেকে তোপসেও বলে উঠল, আমিও থাকবো কিন্তু। আচ্ছা বেশ, সন্ধে ঘনিয়ে আসছে, প্রস্তুতি নেওয়া যাক তবে। এরপরে ওরা তিনজনেই ইন্সপেক্টর পাকরাশির কাছে গিয়ে তাকে সমস্ত ঘটনাটা খুলে বলল। প্রথমটায় তিনি বিশ্বাস করতে চাইছিলেন না, কিন্তু ফেলুদার কথার উপর ভরসা করেই থানার একটি জিপ গাড়িতে তারা সকলেই রওনা দিল দিবাকর ব্যানার্জির বাড়ির দিকে। ইন্সপেক্টর পাকরাশি পথে যেতে যেতে বললেন যে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট দিবাকর ব্যানার্জির বিরুদ্ধে তাদের কাছে না থাকায় কাজটা গোপনেই করতে হবে তাদের। রাত তখন 9:30।
প্রত্যেক দিনের মতোই চারপাশের এলাকা সম্পূর্ণ নিস্তব্ধ আর শুনশান হয়ে গিয়েছে। অমাবস্যার অন্ধকার তার কালো কুচকুচে কালি দিয়ে ঢেকে দিয়েছে সমগ্র পরিবেশটাকে। ওরা চারজনেই যখন বাড়ির ভেতরে প্রবেশ করছে, তোপসের বুকটা তখন আবার দুরু দুরু করছিল। বাড়ির ফটক দিয়ে একটুখানি ভেতরে প্রবেশ করে ওরা দেখতে পেল দিবাকর ব্যানার্জি লাল রঙের একটি ধুতি পরে খালি গায়ে উঠোনের কোনায় একটা ফণিমনসা গাছের সামনে ধ্যানরত অবস্থায় পুজো করছেন। ওদের চারজনের উপস্থিতি টের পেয়ে তিনি উঠে দাঁড়ালেন। তারানাথ বললেন, দিবাকর বাবু, আপনার সাথে দেখা করতে আমরা আজ বাধ্য হলাম। আপনি তন্ত্র সাধনা শিখে অত্যন্ত সুকৌশলে আর নিপুণভাবে নিজেকে বাঁচিয়ে যে অন্যায়ভাবে হত্যাকাণ্ড এখানে করে চলেছেন, সেই বিষয়ে আপনাকে সাবধান করতে এসেছি। দিবাকর ব্যানার্জি একটা শুকনো হাসি হেসে বললেন, আপনারা আমাকে সাবধান করতে এসেছেন? ও, মিস্টার মিত্র আছে দেখছি। আপনি বোধহয় আমার দেওয়া চিঠিটার মানে বুঝতে পারেননি। বুদ্ধিসম্পন্ন ব্যক্তির আমি শ্রদ্ধা করি, তাই ভেবেছিলাম আপনাকে ছেড়ে দেব, কিন্তু আপনি নিজেই এসে ধরা দিলেন। শুনলেন না আমার কথা? ফেলুদা নির্ভয়ে বলল, দিবাকর বাবু, মনে রাখবেন, ধর্ম আর অধর্ম এবং সত্য আর অসত্যের মাঝে সর্বদা ধর্মের বা সত্যেরই জিত হয়। আপনি সামান্য কিছু শক্তি অর্জন করে নিজের নৈতিকতা ভুলে গিয়েছেন, তাই আমি আপনাকে শেষবারের জন্য একটা সুযোগ দিচ্ছি। এই পথ ছেড়ে দিন। আমায় বেশি জ্ঞান দিতে আসবেন না। কি করতে হবে না করতে হবে সে সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে। আর এই যে ভণ্ড বুড়ো সাধু, তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি আমার সামনে একটা ছোট্ট পিঁপড়ের সমান, তাও কোন সাহসে আমার এখানে এসে আমাকে জ্ঞান দিচ্ছ শুনি? আপনাকে জ্ঞান দিচ্ছি কারণ আপনার জ্ঞান হাঁটুর নিচে নেমে গেছে। সময় আছে এখনো, ভালো হয়ে যান, না হলে আপনাকে এর ফল ভোগ করতে হবে। বেশ বেশ, এটা যদি আপনার শেষ কথা হয়, তাহলে কে কিসের ফল ভোগ করে আমিও দেখাচ্ছি। এই বলে দিবাকর বাবু তার হাত দুটোকে জোড়া করে বীর বীর করে একটা মন্ত্র উচ্চারণ শুরু করল। তারানাথ সকলকে সাবধান হতে বলে দুপা সামনের দিকে এগিয়ে গেলেন। পাকরাশি বাবু আর ফেলুদা দুজনেই তাদের রিভলভার তাক করলো দিবাকর ব্যানার্জির দিকে, এবং পরক্ষণেই ঘটল একটি ভয়ঙ্কর ঘটনা। দিবাকর ব্যানার্জির ঠিক পেছন থেকে সেই কালো বেড়ালটা আবার বেরিয়ে এলো। তার আয়তনটা যেন দ্বিগুণের থেকেও আরেকটু বেশি বড় হয়ে গিয়েছে। ঘাড় কাত করে লাল টকটকে চোখ দিয়ে সেই একই দৃষ্টিভঙ্গির মাধ্যমে বিড়ালটা তাকিয়ে রয়েছে ওদের চারজনের দিকে। ভাবগতি সুবিধের নয় দেখে ইন্সপেক্টর পাকরাশি এবং ফেলুদা দুজনেই এগিয়ে তারানাথের পাশে গিয়ে দাঁড়ালো। কালো বেড়াল এবং দিবাকর ব্যানার্জির ঠোঁটের কোণে লেগে রয়েছে তখন সেই শয়তানি হাসি। এখনো সময় আছে, থেমে যাও দিবাকর। কিন্তু দিবাকর ব্যানার্জি তার কথায় তোয়াক্কা না করে হাসতে হাসতে অদ্ভুতভাবে তার আঙুল দিয়ে নির্দেশ করে দিল ওদের চারজনের দিকেই। তারপর বেড়ালটা এক পা দুপা করে এগিয়ে নিমেষের মধ্যেই একটা ঝাঁপ দিয়ে ফেলুদার বুকের ওপর এসে পড়ল।
শুরু হলো আরো এক দফা ভীষণ ধস্তাধস্তি। ওরা তিনজনে মিলেও ফেলুদার বুকের ওপর থেকে বেড়ালটাকে টেনে একটুও সরাতে পারল না, এতটাই তার হিংস্রতা আর ক্ষমতা। বেড়ালের ধারালো নখ আর কামড়ের বর্ষণ ফেলুদার শরীরটাকে ছিঁড়ে দিতে লাগলো। বাধ্য হয়ে ইন্সপেক্টর পাকরাশি দুবার গুলি ছুড়লেন বেড়ালটাকে লক্ষ্য করে, কিন্তু সকালের মতনই সেই গুলি বেড়ালটার গায়ে না লেগে সেটা ভেদ করে বেরিয়ে চলে গেল। এর পরক্ষণেই ঘটল আরও একটি আশ্চর্যকর ঘটনা। এদিকে তারানাথ এবার তার হাত দুটোকে ওপর দিকে জড়ো করে এক পা হাঁটুর ওপর তুলে এক পায়ে দাঁড়িয়ে একটা মন্ত্র উচ্চারণ শুরু করলেন। তারপর কিছুক্ষণের মধ্যেই আশ্চর্যজনকভাবে বেড়ালটা ফেলুদার বুকের ওপর থেকে নিচে নেমে গেল। এরপর সবাইকে অবাক করে দিয়ে এক পা দু পা করে সে এগিয়ে গেল দিবাকর ব্যানার্জির দিকে। দিবাকর ব্যানার্জি চেঁচিয়ে উঠলেন, কি করে সম্ভব, কি করে সম্ভব, এটা 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 কি করে করলে, তুমি কি করে করলে ভণ্ড সাধু? দিবাকর ব্যানার্জির কথা শেষ হতে না হতেই বেড়ালটা একটা প্রকাণ্ড ঝাঁপ দিয়ে গিয়ে পড়ল দিবাকর ব্যানার্জির ওপর। তারপরে তার ধারালো নখের একটা থাবা বুকের ওপর বসিয়ে দিল সে। এরপর বেড়ালটা তার মুখটাকে অস্বাভাবিক রকমের বড় করে একটা হাঁ করল এবং এক নিমেষে দিবাকর ব্যানার্জির সম্পূর্ণ মুন্ডুটা তার মুখের ভেতরে পুড়ে নিয়ে প্রচণ্ড জোরে একটা কামড় বসালো। নিমেষের মধ্যেই দিবাকর ব্যানার্জির মুন্ডুটা ধর থেকে আলাদা করে ফেলল বেড়ালটা। তারপর একটা বিরাট লাফ দিয়ে বেড়ালটা পাঁচিলের ওপাশে অদৃশ্য হয়ে গেল। মুন্ডহীন দিবাকর ব্যানার্জির দেহটার থেকে পিচকারির মতন রক্ত বেরোতে বেরোতে দেহটা লুটিয়ে পড়ল মাটিতে। তখন ওপর থেকে প্রভাকর বাবুর স্ত্রী দৌড়ে নিচে নেমে এসেছেন এবং তার চোখের সামনে ওই ধরনের ঘটনা ঘটতে দেখে তিনি অজ্ঞান হয়ে পড়লেন। এর পরবর্তী ঘটনা অত্যন্ত সংক্ষিপ্ত। তোপসের মতনই ফেলুদার শরীরেরও অবনতি ঘটতে শুরু করেছিল বেড়ালের আক্রমণের কারণে, কিন্তু তারানাথ তার অব্যর্থ ঔষধের মাধ্যমে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলেছিল তাকে। দার্জিলিংয়ের ওই ছোট্ট গ্রাম তাকদহ থেকে মুছে গিয়েছিল সেই আতঙ্ক। তারপর থেকেই ফেলুদা অলৌকিকতার উপর বিশ্বাস আর অবিশ্বাস নিয়ে কোনো প্রশ্ন তুলত না, বরং সেও মাঝে মধ্যেই তোপসের সাথে চলে যেত তারানাথের বাড়িতে আড্ডা জমাতে। তোপসে একদিন তারানাথকে জিজ্ঞেস করেছিল যে সেই দিন ওই ধরনের কাণ্ডটা তিনি ঘটালেন কি করে। জবাবে তারানাথ বলেছিলেন, হঠাৎ করে মাতু পাগলির দেওয়া একটা বশীকরণ মন্ত্র আমার তখন মনে পড়ে গেল। কে যেন ফিস ফিস করে সেই মন্ত্র আমার কানের কাছে উচ্চারণ শুরু করলো এবং যন্ত্রের মতন আমিও শুনে শুনে বলতে থাকলাম। সেই মন্ত্রের ক্ষমতায় খুব সহজেই বেড়ালটি বশীভূত হয়ে গেল। বাদ বাকি পরের ঘটনা তো তোমরা স্বচক্ষে দেখেছ, আর ওপাশ থেকে যারা আমাদের শুনছেন তারাও উপলব্ধি করেছেন।